চলো অন করা আছে। আচ্ছা, বলেছিলাম যে আগের দিনকে কি বলেছিলাম যে তোমাদের ওই প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের ছবি আঁকতে বলেছিলাম, তোমরা তো কেউ আঁকোনি। কি হবে এখন? হ্যাঁ, তো কোষ আবরণ থেকে আমরা শুরু করব। কোষ আবরণ দেখো, কোষ আবরণের মধ্যে কি কি আছে? কোষ প্রাচীর আর কোষ পর্দা। তো হ্যাঁ, কোষ প্রাচীর আর কোষ পর্দা। কোষ প্রাচীর কাদের থাকে? উদ্ভিদ কোষের থাকে। প্রাণী কোষের শুধুমাত্র একটাই থাকে কোষ পর্দা। উদ্ভিদ কোষের দুটোই থাকে, কোষ প্রাচীরও থাকে, কোষ পর্দাও থাকে। আমরা এবার কি করব, এদিকে তাকাবে সবাই, খাতা পাতা বন্ধ করে আগে বোর্ডের দিকে তাকাবে। আমরা ছোট্ট মতো যদি একটা উদ্ভিদ কোষ দেখি, এরকম করে এঁকেছিলাম তো, এরপরে এঁকেছিলাম। এর মাঝখানে কোষ পর্দা রয়েছে, হলো। এবার আমাদের যেটা পড়ার বিষয়, কোষ প্রাচীর আর কোষ পর্দার পুরো মানে ওদের গঠন কেমন। মানে আমি যদি মাইক্রোস্কোপে আরেকটু জুম করে দেখি তাহলে আরো কত কি দেখতে পাবো, সেইটা হচ্ছে দেখা। মানে কি, এই যে ছোট্ট অংশটা, আজকে কোষ প্রাচীর আর কোষ পর্দা দুটো পড়া হবে। আগে কোষ প্রাচীর বলি। এই যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরটাকে যদি আমি জুম করে দেখাই তাহলে কেমন দেখতে লাগবে, ছবিটা এখানে আঁকা হবে। দেখো কি হলো, কি বললাম, ওই ছবিটাই আমরা আবার বড় করে আঁকবো। আমি আগে আঁকি, তারপর বলছি। স্টেপ তো আমি শিখিয়ে দিই, পরপর কোন কোন স্টেপে তুমি আঁকবে সেই স্টেপটা তো আমি দেখিয়েই দিই। তোমরা হ্যাঁ বড় করে আঁকবে, যত বড় করে আঁকবে তত বুঝতে পারবে বেশি। প্রথমে এই অর্ডারটা করো। আঁকো আঁকো তাড়াতাড়ি, কিচ্ছু নয়, শুধু ওটা ডবল করছে, এটা বড় করে আঁকবে, খাতার মধ্যে বড় করে আঁকবে। চলবে। দাও এটা আঁকো, এই বর্ডারটা আঁকো, ডবল বর্ডার এঁকেছি। প্রথমে করলে, তারপরে এই যে এগুলো করে দাও। এইগুলো করার মানে কি, এদিকে এদিকে সব দিকে আরো কোষ আছে, এটা তো একটা কোষ, এটা একটা কোষ। তো এই কোষের মতো এই চারিদিকে কোষ ভর্তি আছে, যার কারণে এইভাবে আঁকা হলো। তাড়াতাড়ি হলো। ওর মাঝখানে এরকম করে বর্ডার টানো, যেটা আমি এই নীল কালিতে এঁকেছি। হ্যাঁ, নীল কালিতে আবার একটা বর্ডার টানো। কিচ্ছু হবে না, আমি কালারিং করে দিচ্ছি, কিচ্ছু হবে না, কালারিং করে দিচ্ছি, যার কারণে যাতে বুঝতে পারো। আঁকা শুরু হয়েছে তো সবার? ভিতর থেকে এরকম করে তিনটে তিনটে করে হবে, কালার গুলো চেঞ্জ করবে, ওরকম করে তিনটে হবে। হ্যালো, চলো চলো চলো, আঁকো আঁকো আঁকো, এখনো আঁকা শুরু হয়নি কেন? কি আঁকা হচ্ছে সেটা বোঝা গেছে তো, নাকি যাচ্ছে না? এটা বোঝা যাচ্ছে কি আঁকা হচ্ছে? হ্যাঁ, সবাই এদিকে তাকাও, কি আঁকা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে তো? কোষ প্রাচীরটাকে আমরা জুম করে দেখছি। হ্যাঁ, এই যে আগে একটাই লাইন ছিল, তো আগে তো একটাই লাইন ছিল, এই যে এটা একটা লাইন ছিল, ওই একটা লাইনকে আমরা এরকম জুম করে দিতে দেখা যাচ্ছে যে আরো অনেক স্তর আছে। হ্যাঁ, এটা একটাই লাইন, আগে যেটা একটা লাইন ছিল সেটা এইভাবে আঁকা। করো করো করো, বুঝছে? এবার তাকাও কি এঁকেছি,
আগে ছিল এরকম তো? হ্যাঁ, আগে এরকম ছিল তো। এই যে একটা দাঁড়ি, এই একটা দাঁড়ি, এই যে এটা এত সরু ছিল তো শুধু কালো কালি দিয়ে, এই সরু দাঁড়িটাই এত বড়টা। মনে করো এটা এখান থেকে এটা যেটা, আর এই এখান থেকে এইটুকুনি এটাও একই। এটাই তো আমরা জুম করে এঁকেছি, বোঝা যাচ্ছে? তাহলে কোষ প্রাচীরের এই একটা কোষ প্রাচীর আমরা বড় করে দেখছি, তার মধ্যে আর কি কি আছে। আমি বলছিলাম না আগের দিন যে আমরা তো এখনো পড়াই ঢুকিনি। আগের দিন যা ক্লাসগুলো, আগের দিন পর্যন্ত যেটুকু ক্লাস হচ্ছে সেটা সব ইন্ট্রোডাকশন পার্ট, মানে সেগুলো এখনো পড়া শুরু হয়নি। ওগুলো না জানলে তুমি পড়তে পারবে না। এবার বোর্ডের দিকে আঁকা শেষ, এবার বোর্ডের দিকে তাকাও। আমি দেখো অনেকগুলো কালার দিয়ে এঁকেছি, মাঝখানে একটা কালো কালার, ঠিক আছে? এটাকে বলা হয়, পুরোটা কিন্তু কোষ প্রাচীর, এখান থেকে এটা পুরোটা কোষ প্রাচীর। কোষ প্রাচীরের আরো কতগুলো অংশ থাকে, মানে আরো কতগুলো লেয়ার বা স্তর থাকে, ঠিক আছে? একটা কোষ প্রাচীর কিন্তু তার অনেকগুলো লেয়ার থাকে। আমি এখানে লিখি, কালো কালিতে যেটা এঁকেছি এটা 1 নম্বর লেয়ার, হলো। আর যেটা নীল কালিতে এঁকেছি ওটা 2 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার। আর যেটা লাল কালিতে এঁকেছি সেটা হলো 3 নম্বর লেয়ার। 3টে লেয়ার থাকে, 3 নম্বর লেয়ার, 3 নম্বর লেয়ার, হলো। এইবারে গল্প হচ্ছে এখানে এরকম করে আঁকার মানে কি, এটা তো আমি তোমাকে 3D তে দেখাতে পারছি না, যেহেতু বোর্ডে আঁকা হচ্ছে, তার মানে তোমাকে এইভাবে বুঝতে হবে। এই যে কালো কালির লেয়ারটা এরকমই একটা, মনে করো একটা গাছ, হ্যাঁ একটা গাছ, তাহলে মনে করো এই গাছের এইটা মাঝখান থেকে এই একটা লেয়ার। আর আমি যদি ওই যে নীল কালিকায় যদি আমি এরকম করে আঁকি, একটা আঁকা যায় তো এরকম করে। আবার যদি আমি লাল কালিটাকে আঁকি তাহলে তো এটা এইভাবে হবে, এভাবে হবে। গাছের গুঁড়ি যদি আমি এভাবে দেখাই, গাছের গুঁড়ি নয়, এটা কোষ পড়ছো, বোঝানোর জন্য বলছি। এটাকে আমি তোমাকে এভাবে করে দেখাচ্ছি। এবার এইটা আমি বোর্ডে আঁকবো কি করে? এটা যখন বোর্ডে আঁকবো তখন দেখো মাঝখানে একটা কালো কালি দেখতে পাচ্ছ, কালো কালির 2 দিকে নীল কালি দেখতে পাচ্ছ, কিন্তু এটা তো একটাই লেয়ার। কালো কালিটাকে ঘিরে কিন্তু এটা, মনে করো এই মার্কারের মাঝখানে একটা ইয়ে আছে তো, এই যে যেটার মধ্যে কালি আছে সেটা রয়েছে। তার উপরে যখন আমরা এটাকে খুলি তখন দেখবে তার উপরে একটা প্লাস্টিকের কভারিং আছে, তাহলে আমি যদি কেটে তোমাকে দেখাই তুমি কি দেখতে পাবে? মাঝখানে এই নিপটা দেখতে পাবে, এটা এইভাবে দেখতে পেলে। তার চারিদিকে তো এই প্লাস্টিকের কভারিংটা এইভাবে আছে। তাহলে আমি যদি কাটি তুমি কি ওইভাবে দেখতে পাবে? তুমি তো এইভাবে দেখতে পাবে। এইটা হচ্ছে প্লাস্টিকের কভারিং, আর মাঝখানে হচ্ছে এইটা। আর তার বাইরে আছে আরো এই কভারিংটা, এটা গোল করে এটা আছে, এই প্লাস্টিক উপরে এই প্লাস্টিকটা। এটা তো আছে গোল, কিন্তু যদি আমি বোর্ডে এটা এঁকে দেখাই আমি কিরকম করে দেখাবো? আমি তো এইভাবেই দেখাবো যে এই যে তুমি এই জিনিসটা মাঝখান থেকে কেটে দাও, দিলে এই যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে সাদা অংশটা তুমি এই দিকেও সাদা দেখতে পাবে, এই দিকেও সাদা দেখতে পাবে। কেটে দাও মাঝখান থেকে, এটা মাঝখান থেকে মনে করো আমি কেটে দিলাম, দিলে তুমি কি দেখতে পাবে? এইদিকে একটা সাদা দেখতে পাবে, এইদিকে একটা সাদা দেখতে পাবে, তাই তো নাকি? আবার এর ভিতরে যে একটা প্লাস্টিকের আরেকটা কভারিং আছে, সেটা তুমি এইদিকে একটা দেখতে পাবে, ওইদিকে একটা দেখতে পাবে। বোঝা গেছে কিভাবে আঁকছি? বোঝা গেছে না যায়নি? বুঝা গেছে তো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? নাকি মাথা নাড়ছে এরকম করে করে? বুঝতে পেরেছো? এটা দেখো এই যে এইভাবে আছে, ঘুরে ঘুরে থাকে, গোল করে ঘুরে ঘুরে থাকে, ঠিক আছে? তাহলে এই লাল কালিটা এইদিকে চারিদিকে ঘুরে আছে, কিন্তু আঁকার সময় আমরা কি এঁকেছি? এইটা। তার মানে কি এই জিনিসটা একই না আলাদা? এই যে লাল কালি, এই দুটো একই না আলাদা? একই স্তর, একটাই স্তর, এটা ঘুরে আছে। আমরা আঁকার ক্ষেত্রে এইভাবে এঁকেছি। আবার নীল কালিটাও ঠিক তাই, ঘুরে আছে, এরকম ঘুরে আছে, কিন্তু আমরা আঁকার ক্ষেত্রে এইভাবে এঁকেছি। তাহলে আমরা কটা লেয়ার পেলাম? 3টে লেয়ার পেলাম। যেটা একদম মিডিলে পেলাম, একদম মাঝখানে যে কালো কালির লেয়ারটা, একে বলা হয় মধ্য ল্যামেলা। কি বলে? মধ্য ল্যামেলা। লেখো, সবাই লেখো, মধ্য ল্যামেলা হয়েছে। একদম মিডিলের লেয়ারটা হচ্ছে মধ্য ল্যামেলা, হয়েছে? তাড়াতাড়ি। মধ্য ল্যামেলা। আচ্ছা, তারপরের যে লেয়ারটা সেটা তো একই লেয়ার। যদি আমি নীল কালি এটাও বলি একটাই তো লেয়ার, চারিদিক থেকে ঘুরেই এসছে, একটাই লেয়ার তো। ওইটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। কি বলে? প্রাথমিক প্রাচীর। লেখো, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। তারপরে আরো একটা লেয়ার আছে যেটা লাল কালির লেয়ার, চারিদিকে এরকম ঘিরে আছে। লাল কালির লেয়ারটাকে টানো। হ্যাঁ, তোমাদের খাতায় যেটা লিখেছো এটাকে লেখো গৌণ প্রাচীর। হ্যাঁ, গৌণ প্রাচীর হয়েছে।
বুঝছে? কোষ প্রাচীরের হচ্ছে এই তিনটেই জিনিস, আর কিছু নেই। আর একটা জিনিস আছে, আমি তো এঁকেছি, আমি এবার মাঝখান থেকে কেটে দেবো। তোমরা কি করবে? তোমরা কি করে মুছবে? তোমার পেন্সিল দিয়ে আঁকা হয়েছে, মাঝখান থেকে এরকম কিছু কাটা থাকবে। মানে কি, মনে করো মাঝখানে তো নিউক্লিয়াস আছে, মনে করো না, কোষের মাঝখানে তো নিউক্লিয়াস আছে, তাহলে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসই তো সব কাজ করে। এর মধ্যে কোষের ভিতরের মধ্যে যত রাসায়নিক বিক্রিয়া, মানে বিপাক ক্রিয়া যাকে বলি আমরা, কোষের মধ্যে যেটা হয় সেটাকে বিপাক বলি, খাদ্যনালীতে যেটা হয় সেটা পরিপাক বলি, তাই তো? তাহলে বিপাক ক্রিয়ার জন্য কিছু উপাদান চাই তো, নাকি চাই না? কিছু একটা জিনিস তৈরি করার জন্য তার কাঁচামাল হিসেবে কিছু চাই তো। তাহলে সেই কাঁচামালটা এই পর্যন্ত যাবে কি করে যদি রাস্তা না থাকে? আচ্ছা, এই ফাঁকটাকে কি, এই ফাঁকা জায়গাটার দরকার কি? ফাঁকা জায়গার কোনো দরকার ছিল? বলো আমার সাথে, এই ফাঁকা জায়গা কি কোনো দরকার ছিল না ছিল না? ছিল তো। কারণ কি, ভিতরে তো বিপাক ক্রিয়া চলবে, বিপাক ক্রিয়া চলার জন্য যথেষ্ট কাঁচামাল দরকার। সেই কাঁচামালগুলো তো বাইরে থেকে এসে রক্ত বয়ে এনেছে, তো সব তো রক্তে আছে, এই রক্তকে তো পৌঁছে দিতে হবে কোষের মধ্যে পর্যন্ত। তাহলে কোষ যদি চারিদিক থেকে আবরণ দিয়ে ঘিরে রেখে দিল, তাহলে সেইগুলো বাইরে থেকে ভেতরে ঢুকবে কি করে? আবার কোষ তো নিশ্চয়ই কিছু তৈরি করছে, বিপাক ক্রিয়ার ফলে কিছু তো তৈরি হচ্ছে, সেই তৈরি করার জিনিসগুলোকেও তো বাইরে বের করতে হবে, হ্যাঁ কি না? বাইরে বের করবে কি পথে, যদি চারিদিকে বর্ডার দিয়ে রেখে দিল? তার জন্য কি করে, এর মাঝে মাঝে ছিদ্র আছে, কোষ প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র আছে। এই ছিদ্রটাকে কি বলা হয়? বলা হয় প্লাজমোডেসমাটা। সরি, দেখো এটা প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা। হয়েছে? প্লাজমোডেসমাটা হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে নিচে কিছু আমি লিখে দিচ্ছি, সেইগুলো লেখো। তোমাকে যদি বলা হয় উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, তুমি বলবে উদ্ভিদের কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। কোথায় পড়েছো বলো তো? সেই প্রাণী রাজ্যে, উদ্ভিদ রাজ্যে পড়েছো, সেলুলোজ দিয়ে গঠিত। সেলুলোজ দিয়ে গঠিত। এবার যদি তোমাকে বলা হয়, আগে দেখো তারপর আমি লেখার সময় দেবো, লেখার সময় দেবো আগে দিকে, আগে বোর্ডের দিকে, সবাই বোর্ডের দিকে তাকাও। কি বললাম? উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত। কিন্তু তোমাকে যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে উদ্ভিদের মধ্য লামেলা কি দিয়ে গঠিত, মধ্য লামেলা, তখন তুমি কি বলবে? উদ্ভিদের মধ্য লামেলা কি দিয়ে গঠিত? মধ্য লামেলা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। কি বললাম? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে গঠিত। গঠিত। একই রকম ভাবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, এটা তো উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। আগে শোনো, উদ্ভিদের কোষ প্রাচীর তাহলে কি দ্বারা গঠিত? সেলুলোজ। যদি তোমাকে বলা হয় ব্যাকটেরিয়ার, হ্যাঁ, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত বললে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত বললে তুমি কি বলবে? পেপটাইডোগ্লাইক্যান। কি বলবে? হ্যাঁ লিখছিলাম পেপটাইডো, ওটা ব্যাকটেরিয়ার লেখা হয়ে গেছে, গ্লাইক্যান, পেপটাইডোগ্লাইক্যান। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ছত্রাক। পড়েছো সবাই? বলো, পড়ে এসছো, বলো ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? বলো ছত্রাক। সেই ফাঙ্গি আমরা বলেছিলাম, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, সেই ফাঞ্জির কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? ওখানে বৈশিষ্ট্য ছিল, কি দ্বারা গঠিত? কাইটিন। মনে পড়ছে? কাইটিন দ্বারা গঠিত। আচ্ছা, কি বললাম তাহলে? উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এগুলো হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। আচ্ছা শোনো, মনে করো ফল পেকে গেলে নরম হয়ে যায় কেন? ফল পেকে গেলে নরম হয়ে যায় কেন? আমি তোমাদের কাশি হয় কেন সেটা আমি বলছি। তোমাদের আমি অনেক কোয়েশ্চেন করতে বলেছি, তোমরা কিন্তু কিচ্ছু কোয়েশ্চেন করো না। প্রশ্ন আছে? কোয়েশ্চেন করতে বলেছি, যা দেখবে চোখের সামনে, যা দেখবে এসে কোয়েশ্চেন করবে। কোষ প্রাচীরে কি আছে?
সেলুলোজ আছে তো, যখন ফলের বয়সটা বেড়ে যাচ্ছে তখন কি হয়, ওখানে সেলুলোজ নামে একটা উৎসেচক আছে, সেলুলোজ। এই সেলুলোজ উৎসেচকের পরিমাণটা বেড়ে যায়, যার কারণে সেই সেলুলোজ উৎসেচক কি করে, সেলুলোজকে কি করবে, এই সেলুলোজকে ভেঙে ফেলবে। আর সেলুলোজকে ভেঙে ফেলা মানে কি, কোষ প্রাচীর কি ঠিক থাকবে? ঠিক থাকলো না, ভেঙে গেল, লুজ হয়ে গেল, যার কারণে ফলটা নরম হয়ে যায়। পেকটিনেজ আর সেলুলোজ উৎসেচকের জন্য এইসব উপাদানগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলেই উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা নরম হয়ে যায়, যার কারণে ফল নরম হয়। এবার হচ্ছে এই কোষ প্রাচীরের কাজ কি, কি কাজে লাগে এই কোষ প্রাচীরের যে এত গঠন সুন্দর সেজেছে, কত কিছু পরে টরে। একদম, এই যে ভিতরে যে জিনিসগুলো আছে, ভিতরের জিনিসগুলোকে তো রক্ষা করতে হবে, বাইরে থেকে তো প্রচুর আঘাত আসে, তাই না? সেই জিনিসগুলোকে তো রক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি যে ভেতরে যারা আছে, ভেতরে প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করে হচ্ছে এই কোষ প্রাচীর। হলো আরো আর কাজ করে, উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে, মানে কোষ প্রাচীরটা কি করে, উদ্ভিদকে দৃঢ় হতে, শক্ত হতে সাহায্য করে। হলো সুন্দর করে দেওয়া আছে কোষ প্রাচীরের কাজ, ওই নিচের দিকে ওখানে করবে। কাঁটাগুলো কি ঢুকবে না, এটা হচ্ছে অনেক সূক্ষ্ম, খালি চোখে দেখা যায় না, এগুলো খালি চোখে কিচ্ছু দেখা যায় না, এগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে হয়। আমাদের শরীরে কোষ প্রাচীর আছে, মার পড়বে এতক্ষণ তাই বললে? এটা উদ্ভিদের, এখানে লেখো চিত্র বলে, উদ্ভিদের কোষ প্রাচীর লেখো, উদ্ভিদের কোষ প্রাচীর। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে কি করবো, এবার হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা কাদের থাকে? আমাদের দুজনের থাকে, মানে উদ্ভিদেরও থাকে, প্রাণীদেরও থাকে, তাই না? উদ্ভিদেরও থাকে, এই ছবিটা আঁকা থাক, তাহলে কম্পেয়ার করে পড়তে পারবে। কি থাকে আমাদের? উদ্ভিদেরও থাকে, প্রাণীদেরও থাকে, তাই তো? এবার কোষ ওই একই রকম ভাবে, আগে আমরা কিরকম করেছিলাম, কোষ প্রাণী যদি আমরা আঁকি এরকম করে এঁকেছিলাম তো, উদ্ভিদ প্রাণী দুজনে কোষ পর্দা এরকম করে রেখেছিলাম, ওই একই রকম এখান থেকে এইটুকুনি কেটে নিয়ে যদি আমি দেখি, বা পুরো কোষ পর্দাটাকে যদি ভালো করে দেখি, এখন আমরা হচ্ছে এই কাটা অংশটা দেখবো। এই কাটা অংশটাকে আমরা জুম করে দেখবো যে এর মধ্যেও কি কি আছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা তো দেখতে পাবো না, তাই ইলেকট্রন মাইক্রোস্কোপে জুম করে কি দেখা হয়েছে সেইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বিজ্ঞানীরা দেখেছেন। আচ্ছা, কোষ পর্দা প্রথম যিনি দেখেছিলেন তিনি হচ্ছে রবার্ট হুক। নাম কি? রবার্ট হুক। তারপরে যিনি দেখেছিলেন তার নাম হচ্ছে সিঙ্গার এবং নিকলসন। নাম কি? সিঙ্গার এবং নিকলসন, দুটো জিনিস। এই দেখো, হ্যাঁ, ওই যে কোষ পর্দাটা ঠিক এরকমই। আচ্ছা, শোনো চটপট, কি হলো, এটা কি এঁকেছি, যদি আমি এটা এরকম এই কোষ পর্দা আঁকি, তাহলে কোষ পর্দার এইটুকুনি অংশ মনে করো কেটে এখানে দেখানো হচ্ছে যে কত বড়, ওই একটা লাইন এখানে এইটার সমান। হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ, এর কোষ পর্দা দেখতে, যে কোনো কোষ পর্দা আমাদের হোক বা প্রাণীর, আমাদের হোক বা উদ্ভিদের, সবারই আমাদের কোষ পর্দার গঠন একই রকমই, এরকম ভিতরে। হ্যাঁ, চারিদিকে পুরো কোষটাকে চারিদিকে এইভাবে ঘিরে রেখেছে, পুরোটা এইভাবেই ঘিরে রেখেছে, ঠিক আছে? এবার এখানে কি রবার্টসন বলেছেন যে এই যে কোষ পর্দার যে লেয়ার, এখানেও তো অনেকগুলো লেয়ার ছিল, বোর্ডের দিকে তাকাও, 3টে লেয়ার ছিল তো, ওখানে কোষ প্রাচীরের 3টে লেয়ার ছিল, এখানে কোষ পর্দার ক্ষেত্রে রবার্টসন বলেছেন 3টে লেয়ার আছে। কি? একটা হচ্ছে বাইরের দিকে, এর উপরে এরকম একটা প্রোটিনের জায়গা আছে, হ্যাঁ, প্রোটিন, এগুলো সব লাল কালারে, এগুলো সব প্রোটিন আঁকছি, এরকম করে প্রোটিন। আর এটাও একটা প্রোটিন, এই যে এটা এঁকেছি, এটাও একটা প্রোটিন। তাহলে কি বললাম, রবার্টসন বলেছেন যে আমাদের এই কোষ পর্দার 3টে লেয়ার, বাইরের দিকে প্রোটিন, ভেতরে লিপিড, আবার বাইরের দিকে প্রোটিন, একই জিনিস, বাইরের দিকে এইদিকে বাইরে যায়, এদিকে বাইরে দা প্রোটিন। হ্যাঁ, কারণ এই তো দুটো প্রোটিন আছে, তো এইটা লেয়ারটা তো পুরোটা, তাই এইদিকেও আছে, এদিকেও আছে, দুই দিকেও তো আছে, দুই দিকে আছে, এটা দুই দিকে আছে, ওইটা কিন্তু গোল গোল, এটা তো দুই দিকে, এটা যদি আমি এরকম গোল করে আঁকি, উপরের দিকেও আছে আবার নিচের দিকেও আছে, তাই না? হ্যাঁ, ওটা তো গোল গোল করে ছিল। আচ্ছা, তাহলে কি বললাম,
রবার্টসন কি বলেছেন? রবার্টসনের গঠন অনুসারে কি বলেছেন? বলেছেন যে এর কোষ পর্দার হচ্ছে 3টে লেয়ার, একটা হচ্ছে বাইরের দিকে প্রোটিন, ভেতরের দিকে লিপিড, আবার বাইরের দিকে প্রোটিন। এবার সিঙ্গার এবং এর পরে কে আসলেন? সিঙ্গার এবং নিকলসন। নাম কি? সিঙ্গার ও নিকলসন। হ্যাঁ, ইনি বলছেন, রবার্টসন এসে বলছেন যে না না, মানে আপনি একটু ভুল বলছেন, মানে ভুল ঠিক নয়, সবই ঠিক আছে, একটা কিছু অ্যাড করতে হবে। সেখানে হচ্ছে, এদিকে তাকাও এবার, তাহলে রবার্টসন বলেছেন কোষ প্রাচীরের 3টে লেয়ার, বাইরের দিকে প্রোটিন, মিডিলে লিপিড, আবার বাইরের দিকে প্রোটিন। কিন্তু সিঙ্গার এবং নিকলসন এসে বললেন যে ঠিকই আছে, আপনি ঠিক বলেছেন, কিন্তু এখানে আরেকটা লেয়ার অ্যাড হবে, সেটা হচ্ছে প্রোটিন লিপিড লিপিড প্রোটিন, মানে মাঝখানে 2টো লিপিডের লেয়ার আছে, একটা নয়। এখান থেকে এই একটা লিপিডের লেয়ার, আর আবার এখান থেকে এই একটা লিপিডের লেয়ার হয়েছে। এবার আর এর ভিতরে কি কি আছে? বাইরের দিকে যেরকম প্রোটিন আছে, ভিতরের দিকেও কিছু প্রোটিন আছে। বাইরের দিকের প্রোটিনকে বলা হয় বহিস্থ প্রোটিন, বাইরের দিকে আছে বহিস্থ প্রোটিন, আর ভেতরের দিকে যারা আছে তাদেরকে কি বলা হয়? অন্তস্থ প্রোটিন। কি বলা হয়? অন্তস্থ প্রোটিন। এবার হচ্ছে গল্প, এই যে সিঙ্গার এবং নিকলসন এই যে বলেছেন যে এর কটা স্তর? প্রোটিন লিপিড লিপিড প্রোটিন 4টে স্তর আছে। তো মনে করো তুমি একটা থালার মধ্যে থার্মোকলের সেই গুলিগুলো হয় না, ছোট ছোট থার্মোকল, অনেক কালারের থার্মোকল নিয়ে তুমি মনে করো একটা থালার মধ্যে, মানে অনেক রং বেরঙের থার্মোকল, থালার মধ্যে জল নিয়ে, বেশ গভীর মতো থালা, সেই থালার মধ্যে মনে করো জল নিয়ে তুমি ওই থার্মোকল গুলো জলের উপর ভাসিয়ে দিয়েছো, একটু মানে ফাঁকা নেই, মনে করো রং বেরঙের সব সাজিয়ে দিয়েছো। এবার থালাটা নিয়ে আস্তে আস্তে এরকম নাড়া দিচ্ছ, তাহলে কিরকম দেখতে লাগবে? একটু তরঙ্গর মতো দেখতে লাগবে, তা সুন্দর দেখতে লাগবে, উঁচু হবে। যেরকম দেখতে লাগবে ঠিক তেমনি আমাদের কোষ প্রাচীর গুলো সারাক্ষণ ওরকম হয়, সারাক্ষণ নড়ে, সারাক্ষণ। যার কারণে উনি এই সিঙ্গার এবং নিকলসন ওইটাকে নাম দিয়েছেন, হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ মডেল। ইংরাজিতে বলা হয় ফ্লিপ ফ্লপ মডেল, আর বাংলাতে বলা হয় তরল মোজাইক মডেল। কি বলে? তরল মোজাইক মডেল। তাহলে তরল মোজাইক মডেল বা ফ্লিপ ফ্লপ মডেল এটা কে দিয়েছেন? সিঙ্গার এবং নিকলসন। কার গঠন মানে ডেসক্রাইব করতে গিয়ে দিয়েছেন? কোষ প্রাচীর না কোষ পর্দা? কোষ পর্দা, কোষ পর্দা, এটা কোষ পর্দা, তাই না? তাহলে কোষ পর্দা বলতে গিয়ে উনি কি বলেছেন? কোষ পর্দার 4টে লেয়ার আছে, বাইরের দিকে প্রোটিন, ভেতরের দিকে 2টো লিপিড, বাইরের দিকে আরেকটা প্রোটিন। এবার এই যে গঠনটা, কোষ পর্দার এই গঠনটা তরল মোজাইক গঠন বলেছেন, কারণ কি? ওই যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হয় সারাক্ষণ। এটা যদি কোষ প্রাচীর হয়, সরি কোষ পর্দা হয়, তাহলে কোষ পর্দা কিন্তু সারাক্ষণ নিজেদের মতো করে দুলছে, নিজেদের মতো করে সারাক্ষণ দুলছে। আর ওই দোলার জন্য এই যে প্রোটিন গুলো আছে না, এই যে প্রোটিন গুলো আছে, প্রোটিনগুলোকে দেখতে বেশ সুন্দর লাগে, নকশার মতো দেখতে লাগে। যার কারণে সিঙ্গার এবং নিকলসন এই গঠনটাকে কিভাবে ডেসক্রাইব করেছেন? তরল মোজাইক মডেল বা ফ্লিপ ফ্লপ মডেল হিসেবে ডেসক্রাইব করেছেন। হলো, আরো গল্প আছে এখানে, গল্প এখনো শেষ হয়নি, সুন্দর গল্প একটা আছে আজকে, ভালো করে শোনো, ধৈর্য ধরে, তাহলে গল্পটা বলবো, নয়তো বলবো না। এবার কি আর কি, যেমন আমরা কোষ প্রাচীর এর ক্ষেত্রে কি দেখেছিলাম? ছিদ্র আছে তো, প্লাজমোডেসমাটা এরও আছে। এটাকে তুমি মনে করো পুরো বোর্ড জুড়ে, এটা মনে করো এরকম চারিদিকে গোল হয়ে এরকম আছে। আমি তো একটুখানি এঁকেছি, বোঝা গেছে? আমি তো একটুখানি এঁকেছি। কোষের তুমি যখন পুরো, হ্যাঁ একদম অল্প একটু এঁকেছি, এটাকে মনে করো তুমি পুরোটাই এই পুরো বোর্ড জুড়ে বা উপরের দিকে তুলে দাও, এটাকে মনে করো পুরো বোর্ড জুড়ে এরকম আছে। তাহলে এটাকে যদি পুরোপুরি এরকম ঘিরে দেয় চারিদিক থেকে, তাহলে ওই বাইরের জিনিস ভেতরে ঢুকবে কি করে, বা ভেতরের জিনিস বাইরে কি করে বেরোবে? তার জন্য মাঝে মাঝে ছিদ্র রাখা আছে, সেই হ্যাঁ একই রকম, ওই আগের মতো। এর যেরকম ছিদ্র ছিল প্লাজমোডেসমাটা, এরও তেমনি ছিদ্র আছে। সেই ছিদ্রের নাম কি? সেই ছিদ্রের নাম হচ্ছে ডেসমোজোম। নাম কি? ডেসমোজোম। কোষ প্রাচীর নয়, কোষ পর্দার ছিদ্রের নাম হচ্ছে ডেসমোজোম। এবার বলি, এবার এই যে ছোট ছোট লিপিড, এই একটা লিপিড, এই একটা লিপিড, এই লিপিডটাকে আমি যদি এরকম বড় করে দেখাই, তাহলে এর লিপিডে দেখো 2টো এরকম লেজ আছে, লেজ প্রত্যেকটা রেখেছি, হাই উঠছে, লেজ আছে। আর এরকম একটা মুখ আছে না, একটা মুখ আর এই 2টো লেজ, লেজটা দেখো কোষের ভেতরের দিকে আছে, এই লেজটা দেখো ভেতরের দিকে আছে, বাইরের দিকে কিন্তু নেই। এই বাইরের দিকে নেই কারণ এই বাইরের দিকে এরা হচ্ছে কোষের বাইরে, মানে কি জলই তো থাকবে, আমাদের দেহেতে পুরো জলই ভর্তি, তাই না? তাহলে কোষের বাইরে তো জলই থাকবে। এই যে জিনিসগুলো, এই যে গোল 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 মুখ এঁকেছি, মুন্ডুগুলো, এরা কিন্তু জল দেখে ভয় পায় না, এরা জলকে ভালোবাসে। হলো, আর এই যে লেজগুলো, এই লেজগুলো ভেতরে ঢুকে আছে, কারণ এরা জল দেখে ভয় পায়, যার কারণে জলের থেকে বাঁচার জন্য এরা ভেতরে ঢুকে আছে, এরা ভেতরে ঢুকে আছে, বাইরে বেরোয়নি। এরা দেখো চারিদিকে ঘিরে আছে। কি বাইরের জলের সংস্পর্শে আছে? নেই তো। বাইরের জলের সংস্পর্শে কারা আছে? এরা আছে, এই মাথাগুলো আছে। এদের কিন্তু জল দেখে ভয় নেই, এদের জলের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব, কিন্তু এর জলের সঙ্গে ভাব নেই, জল দেখলে হচ্ছে জলে ফোবিয়া, ঠিক আছে?
তার জন্য এদেরকে বলা হয় একদম জলে অ্যালার্জি। এবার এই তাহলে এর ভেতরে এদের জলে অ্যালার্জি, এরা হচ্ছে খুব বেশি, এরা হচ্ছে জলকে ভালোবাসে। আর এই যে প্রোটিন আছে এরা তো প্রচুর ভালোবাসে। একটা গল্প বলি। মাংস কিনতে যাই আমরা দোকানে, যাই তো, তুমি একটা দোকানে মাংস কিনতে গেছো, গিয়ে দেখছো যে দোকানদারটা মানে ভীষণ পরিষ্কার মানে ভীষণ পরিষ্কার, বিফি কিনতে গেছো, মানে এত পরিষ্কার, সারাক্ষণ জল দিয়ে ধুইছে, ওই মানে কাটতে গিয়ে ধুইছে, মাপতে গিয়ে ধুইছে সারাক্ষণ, তুমি ওখানে দাঁড়িয়ে আছো 10 বার জল দিয়ে এটা ধুয়েছে, মাংসটা সারাক্ষণ জল দিয়ে ধুয়েছে। হ্যাঁ, তা তুমি বাড়িতে এসে বলছো মা একেবারে এটাকে ধুতে হবে না, একেবারে এটা নিয়েই কড়াইতে তুলে দাও। মা জিজ্ঞেস করছে কেন? কি বলছে যে এইটা হচ্ছে আমাদের ওখানে আমি দেখেছি ওই বাজারের ওই দোকানটা না কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কত করে ধুয়ে দিয়েছে, তোমাকে আর ধুতে লাগবে না, তুমি তো জানো না, তোমাকে যে বোকা বানিয়ে দিয়েছে তুমি তো জানো না। ওর ধোয়ার কারণ হচ্ছে ওটা তো প্রাণীরই তো, ওর তো কোষ পর্দা আছে, তো কোষ পর্দার এই গঠনটা আছে তো, বাইরের দিকে প্রোটিন আছে তো, প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে জল অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে, যতবারই ও জলে চুবাচ্ছে ততবারই জল বেশি পরিমাণে জল ওই মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে, ওয়েট বাড়বে, ঠিক আছে, ওয়েট বেড়ে যাবে। আবার মনে কর, হ্যাঁ তোমাকে ওই দিক থেকে দেখিয়ে দিয়েছে যে কি পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি তো ওই দিকে পোকা বেনে গেছো যে বাহ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে আমি হচ্ছে গিয়ে, হ্যাঁ তোমাকে তো পোকা বানিয়ে দিয়েছে, তুমি বুঝতে পারো। আচ্ছা এমনিতে দেখো না, আমরা ছোলা খাই তো, ছোলা আর বাদামের তুলনা করো, ছোলা রাতে ভেজালে বাদামও ভেজালে, সকালবেলা উঠে দেখলে ছোলা ডবল হয়ে গেছে, ডবলের থেকে আরো বেশি হয়ে গেছে, কিন্তু বাদাম যেমনই ছিল তার থেকে হয়তো সামান্য পরিমাণ বেড়েছে। ছোলার মধ্যে কি আছে? প্রোটিন না লিপিড? প্রোটিন আছে নাকি ফ্যাট আছে? প্রোটিন আছে, ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর বাদামের মধ্যে কি থাকে? ফ্যাট। আমরা বাদাম থেকে কি পাই? ফ্যাট পাই তো, তেল পাই তো, তাহলে ফ্যাট, এই দেখো ভেতরে এরা হচ্ছে ফ্যাট, ফ্যাট, এই যে লিপিড কথার অর্থ কি? ফ্যাট। তাহলে এরা কিন্তু বেশি পরিমাণ জল শোষণ করে না, করতে পারে না, যার কারণে বাদামটা যে বাদাম ফলেনি, কিন্তু ছোলা বেশ জলটাকে শোষণ করে বেশ শক্তমুক্ত হয়ে বড় হয়ে ফুলে গেছে, বোঝা গেছে? তাহলে সবচেয়ে বেশি পরিমাণ জলকে শোষণ করে প্রোটিন না ফ্যাট? প্রোটিন। তাহলে এখানে যে কোষ পর্দার বাইরের দিকে তো চারিদিকে বাইরের দিকেই তো প্রোটিনের কভারিং। হ্যাঁ তো অ্যালার্জি হয় কেন? কারণ হচ্ছে অ্যালার্জির বাইরে থেকে কোনো জিনিস যখন আমাদের, জিনিস মানে কি, ওটাকে অ্যান্টিজেন বলে, তোমাদের শেষ চ্যাপ্টারে আছে, বাইরে থেকে কোনো জিনিস যখন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তখন আমাদের দেহ যদি ওকে চিনতে না পারে, ওকে চিনতে পারছে না, তো আমার দেহ ওইটা ছিল না, আগে থেকে ছিল না, ওটা আমার চিনতে পারছি না, আমার বডি ওকে চিনতে পারছে না, যার কারণে কি করবে, ওকে মারার জন্য একটা মেকানিজম ফলো করবে, ওকে মারার জন্য, যার কারণে আমাদের অ্যালার্জি হয়। মানে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের এখানে কিছু একটা হচ্ছে, চুলকাচ্ছে, মশা কামড়েছে, হ্যাঁ চুলকাচ্ছে কেন? কারণ কি, মশা তার যখন ওই যে হুলটা ফোটায় তার ওই লালার মাধ্যমে কিছু এখানে ঢুকিয়েছে, যে যাকে আমার শরীর চেনে না, আর তাকে মারার জন্য ওখানে কিছু কাজ চলছে, ওখানে যুদ্ধ হচ্ছে, মানে ওই জায়গাটায় যে মশা কামড়েছে, একদম মশার ওই জায়গায়, মশা কামড়ানোর জায়গাটায় যুদ্ধ হচ্ছে, যার যুদ্ধ হচ্ছে বলেই তোমাকে জানান দেওয়া হয়েছে যে এই জায়গাটা কিছু একটা হচ্ছে, তোমার মস্তিষ্ক তোমাকে জানিয়ে দিয়েছে এই জায়গাটা তোমার কিছু একটা হচ্ছে, মানে বুঝতে হবে, তাহলে এই মশা কামড়েছে, যুদ্ধ হচ্ছে, তাহলে ওখানে কোষগুলো যুদ্ধ করছে। সবকিছুই দামি, সব থেকে দামি আবার কিছু নেই, সবকিছু দামি, চোখ, কান, নাক, এই বোঝা গেছে না? বোঝা যায়নি? বোঝা গেছে তো? আচ্ছা আর কিছু নেই কিন্তু, কোষ প্রাচীর আর কোষ পর্দা এই দুটো পড়া দিলাম। একটা জিনিস বলে দিই, ওই কোষ পর্দা তো হয় আঁকি, এখানেই আঁকি, হ্যাঁ ছোট্ট করে। কি হয়, ওই যে অ্যালার্জি হয় বললে, হ্যাঁ আমরা তো সবসময় অসুস্থ হয়ে পড়ি না, বাইরে থেকে সবসময় কিছু না কিছু কোনো অণুজীব বা ব্যাকটেরিয়া ভাইরাস সবসময় আমাদের দেহে অ্যাটাক করে, কিন্তু আমরা সবসময় অসুস্থ হই না, আমরা কিছু কিছু সময় অসুস্থ হই, সবসময় তো অসুস্থ হই না। সবসময় অসুস্থ না হওয়ার কারণ হচ্ছে, লিখবে পরে তাকাও, সবসময় অসুস্থ না হওয়ার কারণ হচ্ছে আমাদের দেহের যে কোষগুলো তারা সবসময় ফাইট করে, বাইরে থেকে কেউ যদি প্রবেশ করে সবসময় তাদের বিরুদ্ধে ফাইট করে আমাদেরকে বাঁচিয়ে রাখে, তার জন্য আমাদের কিন্তু কিছু হয় না। এবার যখন সিজন চেঞ্জ হয় তখন ওরা বুঝতে পারে না যে কি করবে, কিভাবে কাজ করবে, যার কারণে শরীরটা খারাপ করে, কারণ ওরা কাজ করতে পারে না, তখন কি করতে হয়, মেডিসিন নিতে হয়। এবার কি হয় দেখো, মনে করো এটা কোষ প্রাচীর, বাইরে তোমার কিছু অণুজীব এসছে, ব্যাকটেরিয়া ঢুকেছে, তাহলে কি করবে, বুঝতে পারবে কোষ প্রাচীর, আমাদের কোষ প্রাচীর বেশ মানে সেন্সেবল, খুব সেন্সেবল, হ্যাঁ এ বুঝতে পারে, এ কি করবে, এর কোষ প্রাচীরের গঠনটাকে চেঞ্জ করে কি করবে জানো তো, এরকম করবে, এরকম করে একে ঘিরে নেবে, এরকম করে এই এসে এই এরকম করে ঘিরে নেবে, একদম মারার জন্য একে ভিতরে ঢুকিয়ে নিল, তোর খবর আছে, এদিকে আয়, বাইরে আছিস এখন, ভেতরে আয়, তোর খবর আছে, ভেতরে ঢুকিয়ে নিল,
আর আমাদের জানি তো কোষের ভিতরে তো কত কোষীয় অঙ্গাণু আছে, বিশেষ করে লাইসোজোম আছে, আত্মঘাতী থলি বা লাইসোজোম। কি করবে লাইসোজোম একে লাইসোজোম এর ভিতরে যে লাইসোজোম আছে সেও বেশ চালা, একে তো ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়। লাইসোজোম বলবে এই আমার কাছে আয়, এখানে আমি খাবার দেবো, চলে গেল লাইসোজোমের ভিতরে। এখানে এবার দুইটাস করে মেরে এদেরকে, হ্যাঁ মানে লাগে না, জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা এই যে প্রক্রিয়াটা, শুধু এটা গল্প শুনলে হবে না, করতে হবে, গল্প তো লিখে আসবে না, পরীক্ষা লিখে আসতে হবে কিছু। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। কি বলে? মানে বাইরে কোনো অণুজীব আসলে কোষ পর্দাটা কি হয়, নিজের একটা আকার চেঞ্জ করে তাদেরকে ভেতরে ঢুকিয়ে নেয়। এই প্রক্রিয়াকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। যদি বাইরে এই জিনিসটা কঠিন হয় তখন তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। যদি কোনো তরল পদার্থ হয়, মনে করো কোনো বিষ হয়তো এখানে আসলো, তাহলে সেটাও তো একটা আমাদের বাইরে থেকে কোনো একটা অ্যান্টিজেন, আমরা চিনি না তাকে, তাহলে যদি সেটা তরল পদার্থ হয় তখন তাকে বলা হয় পিনোসাইটোসিস। আর যদি সেটা কঠিন পদার্থ হয়, বাইরে থেকে যে আসলো সে যদি কঠিন হয় তখন তাকে কি বলবো? ফ্যাগোসাইটোসিস। বাইরে থেকে যে জিনিসটা আসলো সে যদি কঠিন হয় তাহলে তাকে কি বলি? এই পেছনে বলো, তাকে কি বলি? ফ্যাগোসাইটোসিস। আর যদি যে বাইরে থেকে যে জিনিসটা আসলো সে যদি তরল হয় তখন তাকে কি বলবো? পিনোসাইটোসিস। মনে থাকবে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস কি, ছোট্ট করে এখানে লিখে দিই, এটা পড়তে হবে। ফ্যাগোসাইটোসিস আর কি পিনোসাইটোসিস। হ্যাঁ যেমন এঁকেছি শুধু এইভাবে ছোট্ট করে আঁকলেও হবে। আর এটা বললাম, এটা বহিস্থ প্রোটিন, এটা হচ্ছে বহিস্থ প্রোটিন। আর এটাকে লেখো অন্তস্থ প্রোটিন। অন্তস্থ প্রোটিন। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।